দুর্যোগের সুযোগ, আর সেই সুযোগ নিয়েই সীমান্ত পার। কেন এই কথা বলছি? ভারতে গ্রেপ্তার বাংলাদেশের প্রাক্তন পুলিশ কর্তা। দুর্যোগের সুযোগে সীমান্ত পার ভারতে ঢুকতেই হাতে নাতে ধরে বিএসএফ। স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্টে পাকড়াও। কি ঘটেছে আরো বিস্তারিত জানাতে পারবে অনুপম, রয়েছে আমার সঙ্গে। অনুপম, হাসিনা জামানার পুলিশ কর্তাইনি। দেখো, আরিফুজ্জামান বলে বাংলাদেশের একজন পুলিশ কর্তা, তিনি শেখ হাসিনার জামানায় তিনি সেখানকার আর কি পুলিশ কর্তা ছিলেন। কিন্তু শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে তিনি যখন পালিয়ে যান, তারপরেই এই যে আরিফুজ্জামান তিনি কিন্তু গা ঢাকা দেন এবং ভারত বাংলাদেশের যে সীমান্ত, সেই সীমান্তের গা ঘেঁষে বা বাংলাদেশের বেশ কয়েকটা গ্রামে কয়েক মাস ধরে কিন্তু সে আত্মগোপন করেছিল। এবং গতকালকে ভারত বাংলাদেশের সীমান্ত পার হয়ে যখনই ভারতে ঢোকে, সেই সময় কিন্তু বিএসএফ এর হাতে ধরা পড়ে এবং বিএসএফ তাহলে কিন্তু কি কারণে ভারতে ঢুকছিলেন, কি কারণ? দেখো, এখনো কিন্তু সেটা কিন্তু পরিষ্কারভাবে জানা যায়নি। তবে পুলিশ দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছে। তবে যেটা প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে যে যেহেতু সে বাংলাদেশে নিরাপত্তাহীনতায় ভুগছিল, সেই জন্য সে গোপনে ভারতে ঢোকার চেষ্টা করছিল, যেহেতু ভারতে এসে যাতে সে আত্মগোপন করে থাকতে পারে, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। বেশ। আর আবারও সীমান্তে পাকড়াও বাংলাদেশি। একেবারে জাল আধার সহ সীমান্ত থেকে পাকড়াও করা হয়েছে এই বাংলাদেশিকে। কিন্তু কোথায় যাচ্ছিলেন তিনি, কেন সীমান্তে এসেছিলেন, কি ছক ছিল তার, এই বিষয়ে জানার চেষ্টা করব। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, কোথায় যাওয়ার ছক ছিল, কি কারণে সীমান্তে এসেছিলেন, কি জানা যাচ্ছে? দেখো, সেই প্রশ্নই কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে তদন্তকারীরা। কারণ এই রাতুল, যিনি ভারতীয় আধার কার্ডে তার পরিচয়পত্রে রাতুল খান দেখাচ্ছেন, কিন্তু তার বাংলাদেশি পরিচয়পত্রের একাধিক নথিপত্র যেখানে তার নাম রয়েছে ভিন্ন, কাজেই এই দুই নাম ব্যবহার করে তিনি কি ভারতে বসবাস করে চরবৃত্তির কাজ করতেন না অন্য কোনো বিষয় ছিল, সে বিষয়ে কিন্তু অবশ্যই তদন্ত শুরু করেছে তদন্তকারীরা। মূলত 22শে আগস্ট তিনি কিন্তু চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে এই ভারতে ঢোকেন, যেখানে অনুপ্রবেশের সময় দালাল মারফত তিনি কিন্তু 12,000 টাকা দিয়েছিলেন। পরবর্তীকালে খলিবাড়ির এই ইন্দো নেপাল সীমান্তের পানিটিকিতে যখন তিনি ভারতীয় আধার কার্ড দেখান, সেই সময় সীমান্ত রক্ষা বাহিনী তার সন্দেহ হলে তার এই জাল আধার কার্ডের হদিশ পায় এবং তার কাছ থেকে কিন্তু বাংলাদেশের পরিচয়পত্র এবং ড্রাইভিং লাইসেন্স পাওয়া গিয়েছে, যা নিয়ে কার্যত কিন্তু হতবাক এসএসবিরা। কারণ এর আগে যেসব বাংলাদেশির গ্রেপ্তার হয়েছে তাদের কিন্তু মূলত একই নাম বা জাল আধার কার্ড পাওয়া যেত, কিন্তু দুই আলাদা নাম কেন তিনি ব্যবহার করেছিলেন, আদৌ তিনি কি ভারতে বসবাস করে চরবৃত্তির কাজ করতেন কিনা, যথেষ্ট সন্দেহপূর্ণ। কিন্তু ইতিমধ্যে তদন্তকারীরা কিন্তু শিলিগুড়ি মহকুমা তুলে তাকে রিমান্ডে নেবে এবং রিমান্ডের পর কিন্তু জেরা চলবে। কারণ ইতিমধ্যে দেখা যাচ্ছে গত এক মাসে প্রায় 9 জন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে এবং যাদের মধ্যে অধিকাংশই এই জাল আধার কার্ড উদ্ধার হচ্ছে। এবং তদন্তকারীরা জানতে পেরেছে শুধু একদিন দুদিন নয়, এর আগেও তিনি ভারতে অনুপ্রবেশ করেছিলেন এবং নেপাল থেকে গিয়ে তিনি কিন্তু ফের বাংলাদেশে যান এবং এবার ফের তিনি কিন্তু অনুপ্রবেশ করে এই নেপাল সীমান্তে গ্রেপ্তার হলেন, যা কিন্তু যথেষ্ট শঙ্কিত তদন্তকারীরা। বাংলার বাইরে বাংলায় কথা বলে হেনস্থার শিকার, বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা, প্রতিবাদে সরব প্রেসিডেন্সির প্রাক্তনীরা। বাংলার বাইরে বাংলা বলায় হেনস্থার শিকার এ রাজ্যের পরিযায়ী শ্রমিকরা। বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা, কাউকে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে, কারো ঠিকানা ডিটেনশন ক্যাম্প, দিল্লি হরিয়ানা থেকে ওড়িশা, এমন অভিযোগ ভুরি ভুরি। প্রতিবাদে সরব বাংলা, সরব শিক্ষার তীর্থক্ষেত্র প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ও। শুক্রবার সেখানে একটি বিতর্ক সভার আয়োজন করা হয়, যার শীর্ষক বাংলা একটি ভাষা, দেশ নয়। বাংলা ভাষা নিয়ে আলোড়ন তো শুরু হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে এই সভাগুলো বেশি বেশি করে আয়োজিত হচ্ছে। বাংলা ভাষার উপর এই লাগাতার আক্রমণের নেপথ্যে রাজনীতির সুচিন্তিত কৌশলী দেখছেন প্রেসিডেন্সির প্রাক্তনীরা।
বাংলা ভাষা বলার জন্য যদি বাংলাদেশি অপব্যাখ্যা করে তাদেরকে বাংলাদেশি বলে চিহ্নিত করা হয়, দাগিয়ে দেওয়া হয়, বের করে দেওয়ার একটা চেষ্টা হয়, যেটি আজকের দিনে একটি জ্বলন্ত সমস্যা। বাংলা একটি ভাষা, দেশ নয়। হিন্দিকেই ভারতবর্ষের মূল ভাষা হিসেবে চাপানোর একটা চেষ্টা হচ্ছে। হিন্দির সঙ্গে একটা হিন্দুত্ববাদী রাজনীতি, সেটাও মাথা খুলে দাঁড়াচ্ছে। এটা গোটাটাই একটা রাজনৈতিক প্রকল্প, এক দেশ এক ভাষা, মানে সবই এক। ফলে সেখানে যদি হিন্দি ভাষার প্রাধান্য প্রতিষ্ঠা করতে হয়, তাহলে তো অন্য ভাষাগুলোকে দুর্বল করতে হবে। তো বাংলা ভাষাকে দুর্বল করার জন্য এটা একটা প্রক্রিয়া। বাংলার যারা পরিযায়ী শ্রমিক, তাদের একটা বড় অংশ ধর্মে মুসলমান, ফলে তাদের হেনস্থা করারও তো একটা ব্যাপার নিশ্চয়ই আছে। দেশের মধ্যে নানা রকম বিভাজন এনে, নানা রকম বিভেদ এনে, দেশের যেগুলো মূল সমস্যা, রাষ্ট্রের যেগুলো মূল সমস্যা, নানা রকম ষড়যন্ত্র, চক্রান্ত, দেশটাকে ভেতরে ভেতরে দুর্বল করে ওপর থেকে একটা আধিপত্য চাপানো, পুরোটাকে আমি রাজনৈতিক বলে মনে করি। এর মধ্যে অন্য কোনো কিচ্ছু আমি দেখি না। নিম্নবিত্ত বাঙালি আক্রান্ত হচ্ছেন, এবং এই জায়গায় দাঁড়িয়ে তো একটা প্রতিবাদের স্বর থাকবেই, মানুষকে তো আলোচনা করতে হবেই। নিজের দলের সমর্থকদের নিজেদের পক্ষে আনার জন্য, এবং তৃণমূলের যে বিরাট মাস বেজ নিম্নবিত্ত মানুষের মধ্যে, সেইখানে তৃণমূল যদি প্রমাণ করতে পারে রাষ্ট্রবাদী দল হিসেবে বিজেপি নিম্নবিত্ত মানুষের উপর একটা আক্রমণ তুলে আনছে, তাহলে অবশ্যই সামনের নির্বাচনে তৃণমূলের সুবিধে, ফলে তারা উল্টো দিকের বক্তব্যটা একেবারে ভোটের প্রশ্ন। ইরন রায়বর্মন, নিউজ 18 বাংলা। চলুন একটা ছবি দেখাই। দেখুন, চারিদিকে জলের ছবি দেখতে পাবেন। কেন দেখতে পাবেন? কারণ চারিদিক জলমগ্ন, বিঘার পর বিঘা জমি। কিন্তু কেন এরকম পরিস্থিতি? তার কারণ জবরদখল। সরকারি জমি, খাল জবরদখলের অভিযোগ, বেআইনি নির্মাণ হয়ে গেছে। কিন্তু এই নির্মাণ কারা করলো, আর এর জেরেই এরকম অবস্থা কেন? কারণ এলাকার নিকাশি বন্ধ হয়ে গেছে। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবে যে কারা ঠিক এই ঘটনা ঘটালো, কাদের জন্য এই পরিস্থিতি তৈরি হলো। বিশ্বজিৎ, কেন সরকারি খাল, জমি এগুলো দখল করেই নির্মাণ হলো? ছবি তো দেখে মনে হচ্ছে বহুদিন আগে নির্মাণ করা হয়েছে। কেন করা হয়েছে? হ্যাঁ দেখো, বহুদিন আগে বলতে কিছু বাড়ি বহুদিন আগে হয়েছে, এবং ক্রমাগত কিন্তু একের পর এক বাড়ি এবং বিল্ডিং তোলা হচ্ছে। একদম এই যে হিয়াবতী খাল এবং তার পাশ দিয়ে 117 নম্বর জাতীয় সড়ক চলে গিয়েছে, তার পাশে যে জায়গাগুলি রয়েছে একদম সরকারি জায়গা, সেই জায়গায় দেদার ভাবে কিন্তু একদম প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে দিনের আলোতে এইভাবে কিন্তু এই বিল্ডিংগুলো তুলে ফেলা হচ্ছে। এবং যার কারণে এই মুহূর্তে কিন্তু এই যে ওই এলাকার যে 3টে গ্রাম পঞ্চায়েতের যে 4টি মৌজা, সেই মানুষগুলো কিন্তু এখন বিপাকে পড়েছে। কারণটা হচ্ছে যে তুমি জানো কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, এবং সেই বৃষ্টির জেরে ক্রমাগত কিন্তু জল জমতে শুরু করেছে, এবং সেই জল কোনো মতেই কিন্তু এই খালটি দিয়ে বেরোচ্ছে না। যেখানে এই খালটি দিয়ে আগে কিন্তু একটা সময় নৌকা চলাচল করতো, স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন, কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, খালটি আগে ছিল 35 মিটার, এখন কিন্তু সেটা আরো ছোট হয়ে গিয়েছে। এবং সেই কারণে কিন্তু এই মুহূর্তে এলাকার বাসিন্দারা যেটা অভিযোগ করছে যে এই খালটি যদি এইভাবে হয়ে থাকে, তাহলে কিন্তু হাজারের পর হাজার বিঘা জমি তারা যে ধান লাগিয়েছে, সেই ধান কিন্তু নষ্ট হয়ে যাবে। এবং তারা চাইছে প্রশাসনিক আধিকারিকরা তড়িঘড়ি কিছু ব্যবস্থা করুক এবং এই খালটিকে সংস্কার করার কাজ করুক। অবশ্যই নজর থাকবে। ক্লোজ যখন হয় একটা স্লুইস গেট ওই আমাদের নিচে, তখন ছিল 35-40 ফুটের মতো। এখন সবাই বিল্ডিং তুলে এমন করেছে যেন জল নিকাশি বন্ধ হয়ে যাচ্ছে, আর চাষবাস এই তো চাষ করেছি সব ডুবে চোখা হয়ে গেছে, চাষ নষ্ট হতে বসছে। আগামী দিন আরও হয়ে যাবে, তাহলে আমরা 5টা-7টা মৌজার জল কিভাবে বেরোবে? তাহলে কি খাল দখল হয়ে যাচ্ছে? খাল পর সরকারি খাল দখল হয়ে যাচ্ছে। যে জায়গায় ঘরগুলো হচ্ছে, আমাদের বিভাগীয় ডিপার্টমেন্ট, আমাদের ইরিগেশন দপ্তর নিরুত্তর, মানে কোনো রকম কোনো অবজেকশন করলেও তার কোনো প্রতিবাদ হচ্ছে না, অবস্ট্রাকশন হচ্ছে, গায়ের জোরে কেউ ঘরদর করছে। এবার পঞ্চায়েতের কোনো পারমিশনও তাদের প্রয়োজনও হচ্ছে না। আমরা বাধা দিলেও আমাদের মানে তোয়াক্কা হচ্ছে না, আমাদের মানছেও না। আমি নিজে একবার একটা স্পটে গিয়ে বাধা দিলাম, তাতে কেউ শুনছে না। বিভাগীয় দপ্তর নিশ্চিত সেটা উদ্যোগ নিলে আমরা নিশ্চয়ই সেই সহায়তা করবো। অসাধু কিছু মানুষজন আছে, তারা বিভিন্নভাবে, প্রশাসনেরও কিছু কিছু অসাধু প্রশাসনিক লোকজন রয়েছে, মদত দিচ্ছে, যে তারা এই সমস্ত কাজ করে বেড়াচ্ছে। দেখলেন তো কিভাবে কাকদ্বীপে সরকারি জমি
খাল দখলের অভিযোগ উঠে এলো। এবার হাওড়ার একটা ছবি দেখাবো। নয়াঞ্জলি, তার পাশে জমি, সেখানে যাতায়াতের রাস্তা নেই, তাই বালি মাটি ফেলে নয়াঞ্জলিটাই ভরাট করে দেওয়া হচ্ছে। আর এর জেরেই হাওড়ার জগৎবল্লভপুরে নিকাশি ব্যবস্থার একেবারে দফা রফা। জমা জলে দুর্ভোগের এক শেষ। স্থানীয় বিধায়কের নির্দেশে নয়াঞ্জলিকে আগের অবস্থায় ফেরানোর কাজ শুরু হয়েছে। নয়াঞ্জলি বুঝিয়ে তৈরি হয়েছে রাস্তা, যাতে সহজেই জমিতে যাওয়া যায়। হাওড়ার জগৎবল্লভপুরে মাকড়দহ 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। এখান দিয়ে গিয়েছে হাওড়া আমতা রোড, পাশেই নয়াঞ্জলি, এলাকার জল নিকাশির বড় ভরসা। এই নয়াঞ্জলির ওপরে একটি সংস্থার জমি। স্থানীয়দের দাবি, ওই জমিতে তারা প্রমোটিং করতে চায়, কিন্তু যাতায়াতের রাস্তা নেই, তাই বালি আর মাটি ফেলে ভরাট করা হয়েছে। নয়াঞ্জলি বুঝিয়ে তৈরি করা হয়েছে রাস্তা। এর জেরে এলাকায় জল বেরোনোর পথ বন্ধ। পাত্রপাড়া, চৌধুরীপাড়া, মুসলিম পাড়া সহ বেশ কয়েকটি এলাকায় জমছে জল। রাতারাতি এরকম বই করে দিচ্ছে, আমরা জলে ভাসছি। যাদের জায়গা আছে, আলাদা বিল্ডিং এরই মনে হয় কারো কেউ হবে, যাদের জায়গা আছে তারাই ভর্তি করছে সব। আমরা এখন চাইছি যেন জল না ঢোকে। খাল নয়াঞ্জলি সেইটা ভরাট করে দিয়ে একটা রাস্তা বানানো হয়েছে। এর ফলে পুরো মাকড়দা মুসলিম পাড়ার 210 নম্বর পার্ট, 211 নম্বর পার্ট জলমগ্ন হয়ে পড়েছে। প্রশাসনের কাছে দাবি করছি, কড়া হাতে ব্যবস্থা নিতে হবে। নয়াঞ্জলি ভরাট করা হয়েছে, অভিযোগ পেয়ে পদক্ষেপের নির্দেশ দেন জগৎবল্লভপুরের তৃণমূল বিধায়ক। এরপরই নয়াঞ্জলিকে আগের অবস্থায় ফেরানোর কাজ শুরু হয়। আমি প্রধানকে বললাম, জেসিবি নিয়েছে, মাটিটা তুলে দাও, আইসিকে ইনফর্ম করলাম, ভিডিওকে বললাম, ওই জন্য মাটিটাকে তোলা হচ্ছে। আমরা এই পুরো নয়াঞ্জলিটা কাটাবো, যাতে আর এই যে মুসলিম পাড়া থেকে, এই চৌধুরী পাড়া থেকে, এই যে 5-6টা বুথে যে জলটা জমে, সেই জলটা জমা আমরা যদি কোনো মাঝখানে অবস্ট্রাকশন হয় সেটাকে ভেঙে দিয়ে আমরা জল নিকাশি ব্যবস্থাটাকে। হাওড়া থেকে ক্যামেরায় রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা।